কুলম্বের সূত্র ছিল বিভব, তড়িৎ প্রাবল্য, আর সেই সঙ্গে বাড়তি আসছে ক্যাপাসিটর বা ধারকত্ব। আর রিসেন্টলি তোমাদের নতুন সিলেবাসে যুক্ত হয়েছে গসের ল। তো এই গসের লটা আমরা একটু স্পেসিফিক্যালি শেষ দিকে দেখবো, তার আগ পর্যন্ত মোটামুটি আগের সিলেবাসই। ঠিক আছে, তো আমরা শুরু করতেছি কুলম্বের সূত্রের মতো একটা ম্যাথ দিয়ে। এখানে দেখতে পাচ্ছ একটা গোলক, এখানে আরেকটা গোলক, এটার মধ্যে +3 ন্যানো কুলম্ব চার্জ রাখা আছে, আর এখানে হচ্ছে -12 ন্যানো কুলম্ব চার্জ রাখা আছে, এবং তারা হচ্ছে 10 সেন্টিমিটার দূরে অবস্থিত পরস্পর। কোয়েশ্চেন হচ্ছে তাদের মধ্যবর্তী বল কত। আর দ্বিতীয় কোয়েশ্চেন হচ্ছে এরপর এই দুইটা বলকে আমি টাচ করব, টাচ করে আবার আগের জায়গায় ফিরিয়ে দেবো। এই যে টাচ করে আবার আগের জায়গায় যদি রাখি, সেই ক্ষেত্রে বল কি চেঞ্জ হবে কি হবে না, হলে সেটা কত। তো কুলম্বের সূত্রের প্রথম এক্সাম্পল হিসেবে এটা সিম্পল খুবই। আমরা জানি দুইটা চার্জের মধ্যবর্তী বল হবে 1/4πε0। আমরা এখানে শূন্য মাধ্যম ধরে নিতেছি, মনে রাখবে এখানে ε0 হচ্ছে শূন্যস্থানের জন্য। আদারওয়াইজ এখানে একটা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট কে গুণ হয়। তো ওরকম ম্যাথে যদি দেওয়া থাকে কে এর মান এত, তাহলে সেই ক্ষেত্রে ফর্মুলায় এখানে একটা বাড়তি কে আমরা বসিয়ে নেব। ওকে, তাই আপাতত শূন্যস্থানই দেওয়া আছে কিছু না বলা থাকলে। তাহলে এটা হচ্ছে ইনটু Q1 Q2 ডিভাইডেড বাই r², মধ্যবর্তী দূরত্ব বর্গ। তাহলে খেয়াল করে দেখো, এটা আমরা এখন থেকে আর ফর্মুলার মধ্যে সরাসরি মান বসাবো। এসআই ইউনিটের ভ্যালু হচ্ছে 9 × 10⁹ ইনটু, ওকে, যেহেতু এটা প্লাস চার্জ এটা মাইনাস চার্জ বোঝাই যাচ্ছে এটা হচ্ছে আকর্ষণধর্মী বল। ওকে, কিন্তু এখানে তোমার কিন্তু প্লাস আর মাইনাস বসাবা না, এটা আমি শুরু থেকে বলতেছি এটা একটা ভেক্টর রাশি। বল যেহেতু একটা ভেক্টর রাশি, তাই এটা কাজ করবা মান নিয়ে, আর দিক মাথায় রাখবো, দিকটা মাথায় রাখবো বা মনে রাখবো। অনেকেই এই জাতীয় ঝামেলায় পড়ে যে সূত্রের মধ্যে প্লাস দেয় মাইনাস দেয়, লাস্টের দিক নির্ণয় ঝামেলায় পড়ে, যেটা কি বিপরীত দিক হবে না একই দিকে হবে। তোমাদের কখনো এখানে চার্জের ক্ষেত্রে প্লাস মাইনাস অ্যাভয়েড করবা, সবসময় প্লাস দিয়ে দিবা আর দিকটা মনে মনে মাথায় রাখবো। সো আমরা বুঝতে পারতেছি দিকটা কোন দিকে হবে, একে টান দিবে ডান দিকে, ও টান দিবে বাম দিকে, আকর্ষণধর্মী বল। ওকে, তাহলে ভ্যালুগুলো কত, 3 ন্যানো কুলম্ব, ন্যানো কিন্তু 10⁻⁹ ইনটু 12 ন্যানো কুলম্ব, -12 অবশ্যই লিখবো না আমরা, 12 10⁻⁹ ডিভাইডেড বাই মধ্যবর্তী দূরত্ব অবশ্যই মিটারে কনভার্ট করতে হবে, তাই সেন্টিমিটারকে কনভার্ট করলাম তার স্কয়ার। এটা সলভ করলেই ফোর্সটা পেয়ে যাবো। এবার সেকেন্ড কোয়েশ্চনটা আসা যাক। আমরা যদিও বলে দেই নেই, বলা উচিত ছিল, এই দুইটা গোলকের সাইজ সমান, যদিও ছবি দেখে মনে হচ্ছে না, ধরে নিচ্ছি আমরা দুইটা গোলকের সাইজ সবকিছু সমান। তাহলে এতে টাচ করলে একটুকে আমরা বুঝতে পারতেছি যে এতে যদি টাচ করো তাহলে টোটাল যে চার্জ, ওকে, এখানে টোটাল চার্জ কত একটু খেয়াল করো, 3, আর ওখানে হচ্ছে -12, তাহলে কত হচ্ছে -9 কুলম্ব। এই -9 কুলম্ব এভাবে ভাবো, এটা যেন আমার কাছে 9 কেজি পানি আছে, সেই 9 কেজি পানি দুইটা সমান মাপের বালতির মধ্যে ডিস্ট্রিবিউটেড হয়ে গেল। বালতিগুলো হচ্ছে আমাদের এখানে এই গোলক দুইটা, আর পানি হচ্ছে আমাদের চার্জ। তাহলে এই 9 কুলম্ব যদি সমান দুই ভাগে ভাগ হয়ে যায়, তাহলে কত করে থাকবে এক একটা, -9 কুলম্ব বাই 2, দ্যাট ইজ -4.5 কুলম্ব। তার মানে টাচ করার পর কিন্তু চার্জের ডিস্ট্রিবিউশনটা এমন নাই, +3 -12 নাই, যতক্ষণ না চার্জ সমান হয়। চার্জ সমান হয় কথাটা ভুল বলছি আসলে, এখানে দুইটা গোলক সমান বলে আমরা এই কথাটা বলতে পারি। তা আমরা যখন বিভব বলবো তখন খেয়াল করবা যে এখানে সাইজ যদি আলাদাও হয়, সব সময় দুইটা বস্তুর মধ্যে যদি চার্জ ভিন্ন থাকে, তাদের টাচ করলে তারা ততক্ষণ পর্যন্ত চার্জে ফ্লো করে যতক্ষণ না বিভব সমান হয়। ওকে, চার্জ সমান না। আর আমাদের এই ক্ষেত্রে কোনো সমস্যা নেই, কারণ এখানে বিভব চার্জ দুটোই সমান, যেহেতু সাইজ সমান। তাহলে এখানে পরে টাচ করার পরে থাকবে এটার -4.5, এরও থাকবে -4.5 ন্যানো কুলম্ব। তাহলে এবার আকর্ষণের বদলে হবে বিকর্ষণ, এবং সেটা আমরা কুলম্বের ফর্মুলা থেকে বের করে ফেলতে পারি। F = 1/4πε0, লিখলাম না আর, 9 × 10⁹ ইনটু Q1, মাইনাস দেওয়ার দরকার নেই, কারণ আমরা এটা বুঝে গেছি এটা বিকর্ষণধর্মী হবে, 4.5 ইনটু 4.5, যেহেতু ন্যানো কুলম্ব অবশ্যই 10⁻⁹ 10⁻⁹ ডিভাইডেড বাই 10 সেন্টিমিটার অবভিয়াসলি, তাই মিটারে কনভার্ট করে নিলাম। সলভ করলে আমরা বিকর্ষণ বলটার মান পেয়ে যাব। তো এর আগে মাত্র কণা ছিল দুইটা, এখানে একটা চার্জ Q1, এখানে Q2, বাট এবার আরেকটা চার্জ, থার্ড চার্জ নিয়ে আসছে 1 কুলম্বের একটা চার্জ। এখানে Q2 চার্জটা 4 সেন্টিমিটার বা 4 একক দূরে, আর এখানে Q1 চার্জটা 3 একক দূরে, একই রেখার উপর অবস্থিত না তারা। তো কোয়েশ্চেন করা হয়েছে এখানে যে 1 কুলম্ব চার্জটা আছে সেটার উপর টোটাল ফোর্স কত। তো ফোর্স যেহেতু একটা ভেক্টর রাশি, তো বুঝতে পারতেছি এখানে আমাদের লব্ধি সূত্র অ্যাপ্লাই করা লাগবে। তো একটু খেয়াল করে দেখি, Q1 হচ্ছে নেগেটিভ চার্জ আর Q2 হচ্ছে পজিটিভ চার্জ। তাহলে Q2 তাকে এই দিকে ধাক্কাবে, ওকে, আর Q1 এটাকে উপরের দিকে টান দেবে। এই যে মাইনাস প্লাসকে টানলো, এই প্লাস প্লাসকে ঠেললো, তাহলে আলটিমেটলি তাদের লব্ধি কোন দিকে হবে,
এই হচ্ছে লব্ধি বল সামান্তরিক সূত্র অনুসারে। ওকে, আর এই অ্যাঙ্গেলটাকে আমরা ধরলাম থিটা। তাহলে আমরা কিভাবে বের করব? এটা যেটা এক্স অক্ষ বরাবর, এটাকে আমরা নাম দিলাম এফ এক্স, বলের এক্স উপাংশ, আর এটাকে নাম দিলাম এফ ওয়াই। তাহলে এফ এক্স এর পরিচয়টা কি? এই চার্জ আর এই চার্জের মধ্যবর্তী বলটা। তাহলে সেটা আমরা ইজিলি কুলম্বের সূত্র থেকে বের করতে পারি। 1/4πε0 শূন্যস্থানের জন্য আবারও ইন্টু Q1 Q2 1 কুলম্ব ইন্টু Q2 এর মান হচ্ছে 1 মাইক্রোকুলম্ব, দ্যাট ইজ 1 × 10⁻⁻6 ডিভাইডেড বাই মধ্যবর্তী দূরত্ব কত দেওয়াই আছে এখানে 4 একক, সো 4 স্কয়ার এসআই ইউনিট ধরে নিলাম। এবার এফ ওয়াইটা কত হবে একটু খেয়াল করে দেখো। এফ ওয়াই হচ্ছে এই 1 কুলম্ব আর উপরে যে Q1 চার্জটা আছে এদের মধ্যবর্তী আকর্ষণ বল। তাহলে আবারও 1/4πε0 1 কুলম্ব ইন্টু উপরের চার্জটা Q1 হচ্ছে -0.5 মাইক্রোকুলম্ব। আমাদের মাইনাস অবশ্যই দেওয়ার দরকার নেই, আমরা জানি এটা কোন দিকে হবে, দিক মনে রাখবো, মানের ক্ষেত্রে অলওয়েজ পজিটিভ বসাবো, ডিভাইডেড বাই এই দূরত্বটা হচ্ছে 3 একক, দেওয়াই আছে 0.3 পয়েন্ট, তাহলে 3 স্কয়ার। তাহলে আমরা এখন এফ এক্সও জানি, এফ ওয়াইও জানি, এবং মধ্যবর্তী কোণ খেয়াল করে দেখো 90 ডিগ্রি। সো পিথাগোরাস থেকে সরাসরি লব্ধি বল এর মান হবে √f(x) স্কয়ার প্লাস f(y) স্কয়ার। এখান থেকে f(x) এর মান আমরা নির্ণয় করতে পারবো, f(y) এর মান নির্ণয় করতে পারবো, স্কয়ার করে যোগ করে রুট করলেই টোটাল f এর মানটা আমরা পেয়ে যাব। কিন্তু সেই সাথে আমাকে যেহেতু একটা ভেক্টর রাশি দিকও ডিনোট করে দিতে হবে। ওকে, এই যে টোটাল ভেক্টর f, এটা f(x) এর সঙ্গে ধরলাম থিটা কোণ তৈরি করে। তাহলে tan থিটা সমান কি আসবে? লম্ব হচ্ছে fy ডিভাইডেড বাই fx। তাহলে এটা সলভ করে থিটাটা আমরা tan ইনভার্স করে বের করে ফেলতে পারবো, tan ইনভার্স fy ডিভাইডেড বাই fx। তো এই ম্যাথটার মধ্যে দেখো মোট 3টা চার্জ। একটা চার্জ হচ্ছে স্মল q, একদম ডান মাথায় l দূরত্বে হচ্ছে 9q, আর মাঝে একটা চার্জ বাম থেকে x দূরত্বে আমরা রাখছি ক্যাপিটাল q। তো আমাদের অঙ্কের কোয়েশ্চেনটা হচ্ছে ক্যাপিটাল q এর মানটা কত, এটা আমাকে বের করতে হবে। আর শর্ত দিয়ে দিছে এই অবস্থায় সিস্টেমটা ব্যালেন্সড, এর অর্থ হচ্ছে কারোর মধ্যে কোনো নিট বল নেই। ওকে, এইটার উপরও টোটাল ফোর্স 0, এর উপরও টোটাল ফোর্স 0, এর উপরও টোটাল ফোর্স 0। এই তথ্য থেকে আমাদের বের করতে হবে এই কিউ এর মানটা কত। ওকে, তাহলে আমরা কিভাবে করি একটু খেয়াল করো। প্রথমে চিন্তা করলাম এই পয়েন্টটাতে টোটাল কার ফোর্স আছে। এই ক্যাপিটাল কিউ এর জন্য একটা ফোর্স আর এই 9q এর জন্য একটা ফোর্স। তাহলে আমি বলতে পারি না এই ক্যাপিটাল কিউ মানে প্লাস চার্জটা, সাপোজ প্লাস মনে মনে ধরে নিলাম, তাহলে সে ধাক্কাবে কোন দিকে? প্লাস প্লাসকে বিকর্ষণ করবে বাইরের দিকে। আর ওই 9q সেও প্লাস, একে কোন দিকে ধাক্কা দেবে? আবারও বাইরের দিকে। সো দুইটা ফোর্সই কি বাইরের দিকে, এবং সেটার মান কত আমরা ইজিলি বলতে পারি। এই যে এই স্মল কিউ এর উপর এটার দ্বারা প্রযুক্ত বল হচ্ছে 1/4πε0 q ডিভাইডেড বাই মধ্যবর্তী দূরত্বের স্কয়ার x স্কয়ার। আর এইটার সাথে এইটার মধ্যবর্তী বল 1/4πε0 ইন্টু কিউ 9q, মধ্যবর্তী দূরত্ব হচ্ছে l স্কয়ার। তাহলে এটা লব্ধি হবে 0। এবং খেয়াল করে দেখো লব্ধি 0 বলতে আমরা বোঝাচ্ছি যে যেহেতু কোনো নিট ফোর্স নেই, কোয়েশ্চেনে বলাই আছে, তো এটাকে একটু সুন্দর করি, ডান পক্ষে নিলে এটা কাটা যাবে। ওকে, তাহলে আলটিমেটলি থাকবে হচ্ছে q ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 9q স্কয়ার ডিভাইডেড বাই l স্কয়ার ইকুয়াল টু 0। এই একটা ইকুয়েশন পেলাম আমরা। ওকে, এরপর প্রথম পয়েন্ট থেকে আমরা সরে গেলাম, এবার আবার দ্বিতীয় পয়েন্টে এই ক্যাপিটাল কিউ এর উপর কার ফোর্স আছে? স্মল কিউ এর ফোর্স আছে আর 9q এর ফোর্স আছে। কিন্তু মজার ব্যাপার এই কিউ তাকে ধাক্কা দেবে ডান দিকে, ওই 9q তাকে ধাক্কা দেবে বাম দিকে, মানে এবার ফোর্স দুটো অপোজিট। তাহলে আমরা কি লিখতে পারি খেয়াল করুন, 1/4πε0 এই ক্যাপিটাল কিউ এর উপর এর ফোর্স হবে ক্যাপিটাল কিউ ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস, কেন মাইনাস দিছি? দুটো ফোর্স অপোজিটে, আর এর ফোর্স হবে 1/4πε0 9q ক্যাপিটাল কিউ ইন্টু 9q ডিভাইডেড বাই মধ্যবর্তী দূরত্ব পুরাটা l, এটুকু x। তাহলে আমরা বলতে পারি এতটুকু হবে l - x। তাহলে l - x হোল স্কয়ার। এটাকে একটু গুছিয়ে লেখা যায়, এটা কাটা যাবে q ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস মাইনাস 9q ডিভাইডেড বাই l - x হোল স্কয়ার ইকুয়াল টু 0। এটা সেকেন্ড ইকুয়েশন। আর একটা কন্ডিশন আছে, যেহেতু প্রত্যেক পয়েন্টই ব্যালেন্সড, তাহলে এর উপর ফোর্স হচ্ছে ক্যাপিটাল কিউ আর স্মল কিউ এর, এবং কোন দিকে? দুইজনে মিলে বাইরের দিকে ধাক্কাবে। এই কিউ থেকে বাইরে ধাক্কাবে, ওই স্মল কিউটা থেকে বাইরে ধাক্কাবে, ফলে আবার একই দিকে যেহেতু প্লাস। সো আলটিমেটলি আমরা লিখতে পারি 1/4πε0
ক্যাপিটাল কিউ ইন্টু 9q ডিভাইডেড বাই l মাইনাস এক্স হোল স্কোয়ার প্লাস এটার ফোর্স হবে 1/4 পাই এপসাইলন নট স্মল কিউ ইন্টু 9q ডিভাইডেড বাই পুরো দূরত্ব l স্কোয়ার ইকুয়াল টু 0। একই রকম কাজ মোট 3 বার করতে হবে টোটালি। এটা কাটলে হবে 9q স্মল কিউ l মাইনাস এক্স হোল স্কোয়ার প্লাস 9q স্কোয়ার ডিভাইডেড বাই l স্কোয়ার ইকুয়াল টু 0। এই তিনটে ইকুয়েশন এখন আমাদের হাতে আছে। তো এইমাত্র আমরা এই তিনটে ইকুয়েশন পেলাম। তো এটা থেকে আমরা সলভ করে কি দেখতে পাই একটু খেয়াল করুন। কিউ কিউ এখানে আছে কিউ কিউ, সো আলটিমেটলি থাকবে 1/x স্কোয়ার ইকুয়াল টু 9 ডিভাইডেড বাই l মাইনাস এক্স হোল স্কোয়ার। সো আমরা একটু সলভ করলেই পাচ্ছি l মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স পজিটিভ গুণন করে দিলাম ইকুয়াল টু 9, দ্যাট ইজ l বাই এক্স মাইনাস 1 হোল স্কোয়ার সমান 9। আমরা শুধু প্লাসটা কনসিডার করলাম, মাইনাসটা তোমরা নিজের বসে বসে দেখবে, এটা ফিজিক্যাল না, সলিউশনটা সত্য আসবে না। তাহলে এখানে রুট করলে 3 আসবে আর ওই 1 মিলে 4 আসবে, অতএব x সমান l/4। তার অর্থ হচ্ছে এই দূরত্বটা হচ্ছে পুরা দূরত্বের 4 ভাগের 1 ভাগ। তো ওটা তো আমাদের কনসার্ন না, আমাদের কনসার্ন হচ্ছে কিউ এর ভ্যালুটা কত, এটাই ছিল কোয়েশ্চেন। তো এটা যে কোনো একটা সলিউশনের মধ্যে বসাই দিই। সাপোজ এটার মধ্যে বসাই দিলাম, তাহলে কি দাঁড়ায় দেখো, স্মল কিউ একটা কাটা যাবে ডিভাইডেড বাই এক্স স্কোয়ার সমান মাইনাস 9 একটা স্মল কিউ কাটা গেল ডিভাইডেড বাই এল স্কোয়ার। তাহলে আমরা পাচ্ছি কিউ ইকুয়াল টু, যেটা আমাদের নির্ণেয় রাশি, ইকুয়াল টু মাইনাস 9 স্মল কিউ বাই এল স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার কত, l/4 হোল স্কোয়ার মানে l স্কোয়ার বাই 16। তাহলে আলটিমেটলি l স্কোয়ার বাই মাইনাস 9/16 ইন্টু স্মল কিউ। এবং অ্যান্সার দেখে নিশ্চয়ই কি অবাক হওয়া নেই, অ্যান্সারটা নেগেটিভ আসছে। আশাই কি উচিত ছিল কিনা, আমরা তো পজিটিভ ধরছিলাম, ওকে আমরা নেগেটিভ ধরে অঙ্কটা করতে পারতাম, কিন্তু অ্যান্সারটা কিন্তু নেগেটিভ হতেই হবে। খেয়াল করে দেখো কেন, এই অ্যান্সারটা এখানে যেহেতু নেগেটিভ আসছে আর এগুলো সব পজিটিভ ছিল। তাহলে এবার আমরা একটু দেখাই বলের ডিরেকশনগুলো। এটা যদি মাইনাস হয় এই প্লাসটাকে বামে টানবে, এই প্লাসটাকে বামে টানবে, সো টানাটানিতে লব্ধি কত হয়ে গেল 0। আবার এটা যেহেতু পজিটিভ, এই মাইনাসটাকে নিজের দিকে টানবে, এই প্লাসটাকে বাইরের দিকে ঠেলবে, সো টানাটানিতে আবার লব্ধি কত 0 হয়ে গেল। আবার এইটা প্লাসকে এই মাইনাস টানবে বাম দিকে আর এই প্লাসটা ঠেলবে ডান দিকে, আবারও টানাটানিতে লব্ধি হয়ে গেল 0। যেহেতু কোয়েশ্চেনটা এমনই ছিল যে কোনো পজিশনের জন্যই আসলে সাম্যাবস্থায় বা ব্যালেন্সড অবস্থায় আছে, সো বোঝা যাচ্ছে এটা আসলে মাঝখানে থাকলে নেগেটিভ হতেই হবে তাকে। এখানে একটা হুক থেকে একটা সুতা যার দৈর্ঘ্য হচ্ছে এল, এই দুই পাশ থেকে আমরা এরকম ঝুলিয়ে দিলাম। হ্যাঁ, দেখতে অনেকে এমন ছিল আর কি। এই পাশে একটা বল, সোলার বল, আর এখানে আরেকটা বল। এই দুটার মধ্যে একই পরিমাণ চার্জ এবং একই ধর্মী চার্জ, মানে দুইটাই পজিটিভ অথবা দুইটাই নেগেটিভ চার্জ আমরা রেখে দিলাম। তাহলে তাই যদি হয়, তাহলে পরস্পর আমরা জানি সমধর্মী চার্জ বিকর্ষণ করে, তাহলে তার বিকর্ষণ করে অনেক দূরে সরে যাবে, কিন্তু দূরে সরতেই থাকবে না, কারণ এখানে একমাত্র বিকর্ষণ বলটাই উপস্থিত নেই, আরও কিছু বল আছে, ওজন আছে, সুতার টান আছে। সো এই কারণে এতগুলো বলের ক্রিয়া প্রতিক্রিয়ার কারণে এরা ব্যালেন্সড অবস্থায় আছে, এখন সাম্যাবস্থায় আছে। তো আমাদের প্রশ্নটা হচ্ছে থিটা যদি ক্ষুদ্র হয়, মানে এটা যদি খুব অল্প হয়, অল্প একটু দূরে যায় যদি বলগুলা, তাহলে প্রমাণ করো তারা কতটুকু দূরে সরবে, এক্স, সেটা হবে রুট ওভার এই কিউবিক রুট ওভার এই রাশিটা। সো এই অঙ্কটা একটু আমরা বিভিন্নভাবে করা যায়, আমরা সবচেয়ে সহজ নিয়মটাই করার চেষ্টা করব। খেয়াল করে দেখো, এই যে এখানে এমজি কাজ করতেছে খানা নিচের দিকে, সুতা টান কাজ করতেছে সুতা বরাবর, আর বিকর্ষণ বল কাজ করতেছে বাইরের দিকে। তো চেহারা দেখেই বোঝা যায় এটা একটা লামির সূত্র খাটবে, তিনটা মিলে যেহেতু ব্যালেন্স ফোর্স। এই হচ্ছে কুলম্বের বল, নিচে হচ্ছে এমজি, আর এখানে হচ্ছে সুতার টান টি। তো একটু খেয়াল করি এবার, এটা যেহেতু থিটা, ওকে, তাহলে এটা হচ্ছে 90 মাইনাস থিটা, কারণ এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা ইজি লিখতে পারি, এটা যেহেতু টান বল টি, টি এর এই দিকের উপাংশ হবে টি কস 90 মাইনাস থিটা, উপাংশ সূত্র মূল ভেক্টর আর ওই দিকের মধ্যবর্তী কোণের কোসাইন। তাহলে টি কস 90 মাইনাস থিটা, এটা কার সমান হবে, যেহেতু ব্যালেন্স করতে হবে, তাহলে এই উপাংশটা ক্যান্সেল করে দেবে কুলম্বের বিকর্ষণ বলটাকে এফসি কে। অন দি আদার হ্যান্ড, এই যে এমজি এটাকে বিয়ার করবে টানের এই উপাংশটা, এটা যেহেতু থিটা, এই অ্যাঙ্গেলটা থিটা, তাহলে এটা আসবে টি কস থিটা। সো টি কস থিটা পার্টটা বিয়ার করবে হচ্ছে এমজি কে, এই কারণেই তারা এখন সাম্যাবস্থায় আছে। নিচের উপরের টি কস থিটা, নিচেটা হচ্ছে টি সাইন থিটা, কস 90 মাইনাস থিটা হচ্ছে টি সাইন থিটা। সো টি সাইন থিটা সমান এফসি আর টি কস থিটা হচ্ছে এমজি। তাহলে আমরা ভাগ করে কি লিখতে পারি, সাইন থিটা বাই কস থিটা, দ্যাট ইজ ট্যান থিটা সমান
এফসি ডিভাইডেড বাই এমজি। এফসি তো কুলম্বের বল, সেটা সমান আবার কি জানি 1/4πε0 Q1 Q2 আসলে দুইটাই সমান, সো আলটিমেটলি লেখা যায় Q স্কয়ার ডিভাইডেড বাই তাদের মধ্যবর্তী দূরত্বই আসলে x ডিভাইডেড বাই mg। আর অন্যদিকে tan থিটাকে কি লেখা যায় দেখো, tan থিটা, থিটার অপোজিট বাহুটা হচ্ছে লম্ব, তাহলে লম্বটা হচ্ছে x/2 ডিভাইডেড বাই ভূমি, এই যে অ্যাডজেসেন্ট বাহুটা সেটা হচ্ছে রুট ওভার পিথাগোরাস থেকে আমরা ইজিলি লিখতে পারি, যেহেতু অতিভুজ হচ্ছে l, তাহলে লম্ব এই যে এই ভূমিটা হবে l স্কয়ার মাইনাস একটু হচ্ছে x/2, so l স্কয়ার মাইনাস x/2 হোল স্কয়ার। ওকে, তাহলে লম্ব ডিভাইডেড বাই ভূমি রুট ওভার l স্কয়ার মাইনাস x/2 হোল স্কয়ার, তো সেটাকে লেখা যায় x²/4। ওকে, এবার এটাকে আমরা একটু গুছাবো, কিভাবে লেখা যায় একটু দেখো, x/2 রুট ওভার l স্কয়ার মাইনাস x²/4 ইকুয়াল টু এটাকে লেখা যায় q স্কয়ার ডিভাইডেড বাই 4πε0 x স্কয়ার mg। ওকে, তাহলে আমাদের যেহেতু এখানে x বের করতে হবে, আমরা x গুলোকে একত্রে নিয়ে আসি, এই পাশে যদি বজ্রগুণন করি তাহলে আসবে 4πε0 mg ইন্টু x কিউব। x কিউব কেন, এখানে x স্কয়ার, এখানে x মানে হচ্ছে x কিউব, আর ডান পাশে থাকতেছে q স্কয়ার ইন্টু 2 রুট ওভার। এবার একটু খেয়াল করার বিষয়, l স্কয়ার মাইনাস x²/4, যেহেতু বলে দিছি থিটা ক্ষুদ্র, থিটা ক্ষুদ্র হলে সেটাও চাপানো হবে, আর ওটা যদি চাপানো হয় তাহলে তার স্কয়ার ডিভাইডেড বাই 4 এটা হবে প্রায় নগণ্য, এত ছোট। কার তুলনায়, এই সুতার দৈর্ঘ্যের তুলনায়, এত লম্বা একটা সুতার তুলনায় ওই কতটুকু সরে যাবে ওই দূরত্বটা অনেক ছোট। তাহলে আমরা l স্কয়ার মাইনাস x²/4 টার্মটাকে আসলে নগণ্য বলে বাদ দিতে পারি, তাহলে থাকবে হচ্ছে রুট ওভার l স্কয়ার, x²/4 কে আমরা নগণ্য ধরে বাদ দিলাম, তো রুট ওভার l স্কয়ার মানে তো আসলে l। তাহলে আমরা কি পাচ্ছি দেখো, x কিউব ইকুয়াল টু q স্কয়ার ইন্টু 2l ডিভাইডেড বাই 4πε0 ইন্টু mg, উপরে 2 নিচে 4 কাটলে হবে 2, সো আলটিমেটলি আমরা লাস্ট লাইনে পেয়ে যাচ্ছি x ইকুয়াল টু কিউবিক রুট q স্কয়ার l ডিভাইডেড বাই 2πε0 mg। এই অঙ্কের একটা দ্বিতীয় পার্ট আছে, এখন আমরা সেটা বলবো। এই অঙ্কে আরেকটা ছোট্ট অংশ হচ্ছে এমন যে এই দুইটা তো আসলে কি পজিটিভ কিউ চার্জ দেওয়া, এই মোমেন্টে যদি একটা আঙ্গুল দিয়ে টাচ করতে থাকি পরিবাহীর মতো করে, তাহলে কিছু চার্জ আমার কাছে চলে আসবে, তাহলে চার্জ যেহেতু কমে যাবে তাহলে কুলম্বের বিকর্ষণ বলটাও কমবে, কারণ কুলম্বের বিকর্ষণ বল চার্জের গুণফলের সমানুপাতিক। তাহলে আমি যদি এখান থেকে দেওয়া আছে ডিকিউ ডিটি, তার মানে সেকেন্ডে 10⁻⁹ কুলম্ব হারে আমি যদি চার্জ সরাই নিতে থাকি, তাহলে এটা নিশ্চয়ই এরকম কাছে আসতে থাকবে। তো আমার কাছে ওইটাই কোয়েশ্চেন করছে, আমি যখন এটা সরাই নিতে থাকবো এটা কাছে আসার রেটটা কেমন। ওকে, আসলে আমাদের কি বের করতে বলছে, এদের মাঝখানে গ্যাপ হচ্ছে x, সেই x বা গ্যাপটা কমার হারটা কেমন, ওটাই হচ্ছে আসলে কাছে আসার হার কিংবা বেগটা কত হবে। তার মানে আলটিমেটলি আমাদের বের করতে হবে dx dt টা কত। তো dx dt কিভাবে বের করা যায়, এখানে অলরেডি x আছে, একে যদি টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি তাহলে dx dt বের হয়ে আসবে। তো দেখো x এর মধ্যে কি কি জিনিস কনস্ট্যান্ট, x এর মধ্যে আমাকে অনলি কিউটা হচ্ছে ভেরিয়েবল, কারণ এই যে dq dt টাইমের সাথে কিউ ভ্যারি করে, আর বাকি সব কিছু কিউবিক রুট অফ l ডিভাইডেড বাই 2πε0 mg পুরোটাই হচ্ছে একটা কনস্ট্যান্ট। ওকে, বাইরে নিয়ে আসলাম, তারপর কি পরে থাকবে কিউ স্কয়ার, আর বাইরে আছে কিউবিক রুট, তাহলে কিউবিক রুট অফ কিউ স্কয়ার মানে কি কিউ টু দি পাওয়ার 2/3, তাই তো। তাহলে ওটাকে ডিফারেন্সিয়েট করলে কত আসবে, পাওয়ার নামবে, পাওয়ারটা কমে যাবে, ইনটু ডিকিউ ডিটি। তো কোয়েশ্চেনে ডিকিউ ডিটি দেওয়া থাকবে যেমন এখানে দেওয়া আছে, এবং এল এম এক্স এগুলো দেওয়া থাকবে। এল এম এক্স যদি দেওয়া থাকে তাহলে এখান থেকে ইজিলি সলভ করে কোনটা বের করা যাবে, কিউটা আগেই বের করা যাবে। তাহলে কিউ যদি বের করা যায়, এখানে সেই কিউ এর মানটা আমরা বসাই দেবো, ডিকিউ ডিটি দেওয়া আছে, এগুলো সব ভ্যালু জানা আছে, তখন আমরা এই ডিএক্স ডিটি, বাম পাশে ডিএক্স ডিটি, এই ডিএক্স ডিটি রেটটা আমরা বের করে ফেলতে পারবো। আর ডিএক্স ডিটি মানে হচ্ছে সে কত দ্রুত পরস্পরের দিকে আসবে। ওকে, অনেকে ভাবতে পারো যে কাছে আসার পর তো বেগ চেঞ্জ হয়ে যাবে, কারণ কাছে আসার পর দূরত্বের পরিবর্তন হচ্ছে, সো এটা আসলে একদম ইনস্ট্যান্টিনিয়াস, স্টার্টিং এই বা ওই তাৎক্ষণিক দ্রুতিটা কত, এর কোনো গড় বেগ না। আচ্ছা, এটা অনেক প্রাইমারি লেভেলে একটা প্রবলেম, কিন্তু কোয়েশ্চেনের ভাষাগুলো খুব ইম্পর্টেন্ট। দুটা চার্জ আছে পজিটিভ, একটা +4 কুলম্ব আর একটা হচ্ছে 16 কুলম্ব, আর মাঝখানে গ্যাপটা হচ্ছে 12 সেন্টিমিটার। কোয়েশ্চেনগুলো একটু পড়ে শোনাচ্ছি যে চার্জদ্বয়ের সংযোগ রেখার মানে এই রেখাটার কোন বিন্দুতে প্রাবল্যদ্বয়ের মান সমান, প্রাবল্যদ্বয় সমান, এই দুটো একটু একটু কেমন জানো তাই না, যে প্রাবল্যদ্বয়ের মান সমান আবার প্রাবল্যদ্বয় সমান, এটা আলাদা কোয়েশ্চেন। এরপর যে বিন্দুতে প্রাবল্যদ্বয়ের মান সমান সেখানে লব্ধি প্রাবল্য কত হবে, আর যে বিন্দুতে প্রাবল্যদ্বয় সমান সেখানে লব্ধি প্রাবল্য কত হবে,
শুনে মনে হচ্ছে যেন একই কোয়েশ্চেন দুইবার করে করা, কিন্তু আসলে না। এর কারণ হচ্ছে প্রাবল্য কেমন রাশি, ভেক্টর না স্কেলার? তোমরা যারা জানো প্রাবল্য আসলে কি এক ধরনের বল না, বল পার ইউনিট কুলম, মানে 1 কুলম চার্জের উপর প্রযুক্ত বল। তাহলে জানা যেহেতু বল ভেক্টর রাশি, প্রাবল্য একটা ভেক্টর রাশি। ওকে, তার মানে প্রাবল্যের আসলে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে মান আর একটা হচ্ছে দিক। সো আমি যখন বলবো যে প্রাবল্যদ্বয়ের মান সমান, তখন দিক সমান হতেও পারে নাও পারে। বাট আমি যখন বলবো প্রাবল্যদ্বয় সমান, যেহেতু প্রাবল্য ভেক্টর রাশি এবং ভেক্টর রাশি সমান হওয়ার একমাত্র প্রমাণ হচ্ছে তাদের মান সমান হতে হবে, সাইজ এবং সেই সাথে দিক একই রকম হতে হবে। তো আমরা এখন অ্যানালাইসিস করি। তো যখনই আমরা কোনো বিন্দুতে প্রাবল্য বের করতে বলবো, তখন অবশ্যই ধরে নিবা ওই বিন্দুতে, যে বিন্দুতে বের করতে হবে ওই বিন্দুতে মনে মনে একটা 1 কুলম ধনাত্মক চার্জ রাখা আছে। তো মনে মনে ধরা লাগবে না, আমরা ছবির মধ্যে এক্সপ্লিসিটলি আঁকবো। তাহলে একটু খেয়াল করবো, ধরলাম আমরা এই 4 কুলম থেকে এক্স পরিমাণ ডানে, এক্স মিটার ডানে সাপোজ, এই হচ্ছে সেই বিখ্যাত বিন্দু যেখানে 1 কুলম চার্জ রাখছি। তার মানে এই বিন্দুতে আমরা প্রাবল্য নির্ণয় করব। তাহলে এই বিন্দুতে কি বলছে, প্রাবল্যতার মান সমান হবে। তাহলে এই বিন্দুতে কার কার কারণে প্রাবল্য, এই বিন্দুতে এই 4 কুলম্বের কারণে একটা প্রাবল্য, 16 কুলম্বের জন্য একটা প্রাবল্য। তাহলে সেই প্রাবল্যের মানগুলো আমরা বের করতে পারি ইজিলি। এটা যদি এক্স মিটার ধরি, এটা কিন্তু 12 বিয়োগ এক্স না, 0.12, কারণ এটা সেন্টিমিটারে দেওয়া আছে। ওকে, অবশ্যই আমরা মিটারে কনভার্ট করে নেব। তাহলে 0.12 মাইনাস এক্স এত মিটার। তাহলে আমরা ইজিলি এখন বলতে পারি এই পয়েন্টে 4 কুলম্বের জন্য প্রাবল্য E1, এটার মান হবে E2, এদের মান দুটো সমান। আমরা এখনই ভেক্টর বা ডিরেকশন নিয়ে চিন্তা ভাবনা করতেছি না। তাহলে সেটা কোন বিন্দুতে আমরা একটু চেক করে দেখি। 1/4πε0 কিউ 4 কুলম্ব, আর ওখানে যেখানে মনে মনে যেটা ওটা না লিখলেও চলে, Q/r²। ওকে, তাহলে ওখানে হচ্ছে Q/x², কুলম্ব লিখবো না। আর এখানে হচ্ছে 1/4πε0, ডান পাশে চার্জ হচ্ছে 16 কুলম্ব ডিভাইডেড বাই দূরত্ব হচ্ছে 0.12 মাইনাস এক্স হোল স্কোয়ার। ওকে, তাহলে এটা কাটা যাবে, 16/4 সমান আসবে 0.12 মাইনাস এক্স, বজ্রগুণন করে দিলাম। সো আসতেছে 0.12 মাইনাস ডিভাইডেড বাই এক্স মাইনাস 1 হোল স্কোয়ার। তাহলে রুট করলে এই দুইটা ভ্যালু আসবে, 4 4 16, একে রুট করলে প্লাস মাইনাস 2 আসবে, আর ডানে আসবে 0.12 বাই এক্স মাইনাস 1। সো 0.12 বাই এক্স ইকুয়াল টু আসবে 1 প্লাস মাইনাস 2, দ্যাট ইজ একবার 3 আসবে আর একবার আসবে কত, মাইনাস 1। তাহলে এক্স ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, 0.12 ডিভাইডেড বাই 3, 0.12 ডিভাইডেড বাই মাইনাস 1। ওকে, তার মানে আমরা বুঝতে পারতেছি একটা হচ্ছে 4 সেন্টিমিটার, সেন্টিমিটার এককে যদি বলি, আর একটা হচ্ছে মাইনাস 12 সেন্টিমিটার। তাহলে এর মধ্যে কি নেগেটিভ অ্যান্সারটা আমরা বাদ দিয়ে দেবো কিনা, আর যদি বাদ নেই তাই তার মিনিং কি, নেগেটিভ অ্যান্সার মিনিং কি, এগুলো আমরা এখন আলোচনা করব। তাহলে আমরা অ্যান্সার পাচ্ছি দুইটা, একটা হচ্ছে 4 সেন্টিমিটার পজিটিভ আর একটা হচ্ছে 12 সেন্টিমিটার নেগেটিভ। এটা দেখে অনেকে ভয় পায় যে নেগেটিভ অ্যান্সার কিভাবে সম্ভব। এখানে নেগেটিভ মানে কিন্তু দৈর্ঘ্য ঋণাত্মক তা বোঝায় না। এখানে পজিটিভ মানে হচ্ছে 4 সেন্টিমিটার থেকে ডান দিকে, ওইটাকে আমরা পজিটিভ দিক ধরে নিছি। যখনই নেগেটিভ অ্যান্সার আসবে বোঝাবো হচ্ছে 4 সেন্টিমিটার থেকে বাম দিকে। তো আমরা এখন চেক করবো এটা যে 4 সেন্টিমিটার হয় কিনা, 12 সেন্টিমিটার অ্যাকসেপ্টেবল কিনা। প্রথমে 4 সেন্টিমিটারটা একটু খেয়াল করি। তাহলে এক্স এর একক হচ্ছে এখন 4 সেন্টিমিটার দূরে। তাহলে আমরা কি বলতে পারি না, এটা 4 সেন্টিমিটার হলে যেহেতু টোটালটা 12, এতটুকু কত, 8 সেন্টিমিটার। তাহলে যদিও 4 কুলম্ব চার্জ একে ধাক্কা দেবে ডান দিকে, ঠিক আছে, এবং 4 কুলম্বের চেয়ে 16 কুলম্ব কি অনেক বড় না, ফলে আমরা আশা করছিলাম এই প্লাস 1 কুলম্ব কি সে অনেক বলে টান দেবে নিজের দিকে, কিন্তু আসলে কি তাই? এই 4 কুলম্ব যদিও চার্জের দিক থেকে ছোট, কিন্তু দূরত্ব আবার কম। আমরা জানি দূরত্বের সেই যে বর্গের ব্যস্তানুপাতিক, ফলে ধাক্কাটা মোটামুটি ভালোই আছে। অন দি আদার হ্যান্ড যদিও 16 কুলম্বের আরো বেশি বেশি টানা উচিত, কিন্তু দূরত্বটা 4-এর চেয়ে যথেষ্ট বড়, 8 সেন্টিমিটার। সো আসলে এটা খুবই পসিবল যে এই দুইটা টান কি হয়ে গেছে, সমান। তার মানে এই যে প্রাবল্যতার মান সমান কথাটা কিন্তু সত্যি। তার মানে 4 সেন্টিমিটার একটা ভ্যালিড অ্যান্সার হতে পারে। এবার আমরা দেখবো -12 সেন্টিমিটার হয় কিনা। -12 সেন্টিমিটার মানে কি, এই 12 সেন্টিমিটার ডান দিকে আর এই আরো বাম দিকে 12 সেন্টিমিটার হচ্ছে -12 সেন্টিমিটার। তাহলে এইখানে যদি একটা প্লাস 1 কুলম্ব চার্জ রাখি, একটু খেয়াল করে দেখো, এই 4 কুলম্ব পজিটিভ এবং পজিটিভ, তাহলে ধাক্কা দেবে, এবং সেই ধাক্কা কিন্তু এই চার্জ ছোট বলে যথেষ্ট ছোট ধাক্কা না, কারণ এই দূরত্বটা 12 সেন্টিমিটার। অন্যদিকে 16 কুলম্ব তাকে অনেক বড় একটা টান দেওয়া উচিত, কারণ সে মাইনাস, কিন্তু তাদের দূরত্বটা একটু খেয়াল করে দেখো, 12 24 সেন্টিমিটার। তো সে যে টানটা দেবে সেই টানটাও কিন্তু যথেষ্ট বড় আর নাই আসলে। তাহলে দেখো আবারও এই ধাক্কার পরিমাণ আর টানাটানির পরিমাণ সমান, আর এখানে এই দুজনেরই একই দিকে যদিও, কিন্তু মানটা কি সমান।
তার মানে 4 সেন্টিমিটার একটা সঠিক অ্যান্সার, -12 সেন্টিমিটার একটা সঠিক অ্যান্সার। তাই প্রাবল্যতার মান কোথায় কোথায় সমান? x = 4 সেন্টিমিটারে আর -12 সেন্টিমিটার। এবার দ্বিতীয় কোশ্চেন আসা যাক, কোথায় প্রাবল্য দ্বয় সমান? প্রাবল্য একটা ভেক্টর রাশি, তাই প্রাবল্য দ্বয় সমান হইতে হলে তাকে মানও সমান হতে হবে, দিকও একই হতে হবে। তাহলে সেটা একমাত্র পসিবল কখন? এই জায়গাটা না, দেখো তীর দুইটা একই দিকে, মান সমান দিকও সমান, বাট এইখানে এই তীর ডান দিকে, এই তীর কিন্তু বাম দিকে। সো বোঝাই যাচ্ছে এই দুইটার মধ্যে x = 4 সেন্টিমিটার দূরে গিয়ে যেটা, সেটাই হচ্ছে মান এবং দিক দুটোই সমান। সো আমরা আলটিমেটলি বলতে পারি প্রাবল্য দ্বয় সমান। এবার যে বিন্দুতে প্রাবল্য দ্বয়ের মান সমান, দুইটা বিন্দু তেমন, এই বিন্দুর নাম দিলাম a আর এই বিন্দুটার নাম দিলাম b, সেখানে লব্ধি প্রাবল্য কত? আর লাস্ট কোশ্চেন হচ্ছে যে বিন্দুতে প্রাবল্য দ্বয় সমান, লাস্টেরটাই আমরা আগে সলভ করি, কোন বিন্দুতে প্রাবল্য দ্বয় সমান? b বিন্দুতে। সেই বিন্দুতে লব্ধি প্রাবল্য কত? কোয়াইট ইজি, যেহেতু দুইটারই মান সমান, তাহলে লব্ধি এবং দিকও একই দিকে, তাহলে লব্ধি হবে সিম্পলি e1 + e2। e1 e2 কাদের জন্য? একটা 4 এর জন্য আর একটা 16 এর জন্য। এবং আসলে কি তাদের আমাদের আলাদা নাম দেওয়া উচিত? দুইটাই কিন্তু সমান, এটাই তো আমরা আসলে প্রমাণ করছি, 4 সেন্টিমিটার দূরে প্রাবল্য দ্বয়ের মান সমান। তাহলে আমাদের লিখতে হবে সিম্পলি 2e1। e1টা কত? 1/4πε0 q/r²। 4 / x কত ছিল? 4 সেন্টিমিটার। 4কে আমাদের অবশ্যই মিটারে কনভার্ট করে নিতে হবে। এভাবে কেউ যদি করে হবে, অথবা 4 কলম না নিয়ে যদি 16 কলম লেখে তাহলেও হবে 16। সেক্ষেত্রে দূরত্ব কিন্তু আর 4 সেন্টিমিটার না, 8 সেন্টিমিটার। সো এখানে লিখতে হবে তখন 8 × 10⁻² হোল স্কয়ার 1/4πε0 2। এই একই জিনিসই আসবে অ্যান্সার। তাই কেউ 4 কলম দিয়েও করতে পারে, কেউ 16 কলম দিয়েও করতে পারে। সো লব্ধি প্রাবল্য কত হবে? এক একটা টানের ডাবল, এই যে e1 + e1 দ্যাট ইজ 2e1। একটা পেয়ে গেছো। আর আরেকটা যে পয়েন্ট বাকি রয়ে গেছে, a বিন্দুটা, ওকে, মান সমান কিন্তু দুই বিন্দুতে, b তেও মান সমান, a তেও মান সমান। b তে লব্ধি কত আমরা মাত্র বের করলাম, আর a তে লব্ধি কত আমরা আশা করি আর দেখানো লাগবে না। দুটো সমান মানের বিপরীত ফোর্স একই বস্তুর উপর কাজ করতেছে, বিপরীত এবং সমান। তাহলে অ্যান্সার কত? লব্ধি 0। ওকে, তাহলে একটাতে লব্ধি হচ্ছে 0 আর একটাতে লব্ধি হচ্ছে এই 2 1/4πε0 4/4²। তো এই অঙ্কটা আসলে অঙ্ক কোয়াইট ইজি, বাট এই ভাষাগুলো অবশ্যই খুব খেয়াল করে দেখতে হবে। ওকে, এটা তপন স্যারের আগের বইয়ের খুব সুন্দর একটা অঙ্ক ছিল, যে এটা একটা সমবাহু ত্রিভুজ, যার এই ভার্টেক্স হচ্ছে তোমার 1.5 মাইক্রোকুলম পজিটিভ চার্জ, এখানে মাইনাস, আর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। কোয়েশ্চেন করছে এই পয়েন্টে প্রাবল্য কত। ওকে, যে পয়েন্টে প্রাবল্য নির্ণয় করতে বলে মনে মনে ওখানে কি থাকবে? 1 কুলম্বের একটা চার্জ থাকবে। তাহলে দেখো এই পজিটিভ চার্জকে ঠেলবে এইদিকে, আর এই নেগেটিভ চার্জ সমান বলেই টানবে। ওকে, তাই সমান মানে এইদিকে আরেকটা টান খাবে। তাহলে এই দুই টানাটানির ফলটা আমরা কিভাবে বের করি? ভেক্টর লব্ধি। সাপোজ এই বলটার নাম দিলাম f1, এটার নাম f2 দিলেও মান কিন্তু সমানই, কারণ চার্জ দুইটা সমান, দূরত্ব 3 সেন্টিমিটার, সবই সেম, শুধু দিকটা আলাদা। তাহলে এই যে সামান্তরিক আঁকবো, সেই সামান্তরিকে কর্ণ হবে হচ্ছে লব্ধির দিক এবং মান। ওকে, তাহলে সেই বলটা আমরা কি জানি? √, সেই যে p² q² to pq cos α। ওকে, তাহলে f1² + f2² + 2f1 f2 এবং তাদের মধ্যবর্তী কোণ, এই হচ্ছে f1, এই নিচে হচ্ছে f2, তাদের মধ্যবর্তী কোণ কত? যেহেতু এটা সমবাহু ত্রিভুজ, এগুলো প্রত্যেকটা অ্যাঙ্গেল হচ্ছে 60 ডিগ্রি করে। তাহলে এটা 60 হলে 180 - 60 দ্যাট ইজ 120 ডিগ্রি। তাহলে আমরা এখানে কোসাইন 120। আর দারুণ ব্যাপার হচ্ছে কি, f1 আর f2 আলাদা না, মানের দিক থেকে তারা সেম। তাহলে f1² যোগ f1² 2f1 f2 মানে 2f1² cos 120 হচ্ছে -1/2। তাহলে আমরা পাচ্ছি 2f1² - f1² = f1² দ্যাট ইজ f1। আর f1 তো কোয়াইট ইজিলি বের করা যায়, 1/4πε0, যে কোনো একটা চার্জ 1.5 মাইক্রোকুলম, যেহেতু 10⁻⁶ ডিভাইডেড বাই r², আর হচ্ছে মধ্যবর্তী দূরত্ব 3 সেন্টিমিটার। তাহলে 3 10⁻² স্কয়ার। ওকে, এটা গেল মান। আর ডিরেকশনও কোয়াইট ইজি। এটা যদি থিটা হয় তাহলে tan থিটা হবে যার সঙ্গে অ্যাঙ্গেল, f1 এর সঙ্গে অ্যাঙ্গেল। সো f1 থাকবে নিঃসঙ্গ, f2 sin 120 ডিভাইডেড বাই f2 cos 120। সলভ করলে দেখতে পাবো এটা আসবে 60 ডিগ্রি। তার অর্থ হচ্ছে এটাও 60, এটাও 60। সো এই রেখাটা হবে ত্রিভুজে ভূমির সমান্তরালে। ওকে, একটা সিম্পল ম্যাথ।
এখানে হচ্ছে দুইটা প্লেট আছে, উপরের প্লেটে পজিটিভ চার্জ, নিচের প্লেটে নেগেটিভ চার্জ। তার মানে এই দুই প্লেটের মধ্যে একটা তড়িৎ ক্ষেত্র কাজ করতেছে, যার মান দেওয়া আছে E0 1000 নিউটন পার কুলম, প্লাস থেকে মাইনাসের দিকে। তো এই অবস্থায় আমি যদি এক্স অক্ষ বরাবর একটা ইলেকট্রনকে শুট করি, যার বেগ হচ্ছে 0.1 সি ফর আলোর বেগ, ওকে, তাহলে সে কি সোজা যেতে পারবে কিনা? আমাদের উত্তর হচ্ছে সোজা যেতে পারবে না। এই জন্য ইলেকট্রনের চার্জ আছে এবং সেই চার্জ কেমন আমরা জানি, নেগেটিভ। তাহলে সে যখনই সরলরেখায় যেতে চেষ্টা করবে, উপরের প্লেটের পজিটিভ তাকে টান দেবে, ফলাফল যেটা হবে সে সরলরেখা না গিয়ে বাঁক নিয়ে উপরের দিকে চলে যাবে। তো আমাদের কোয়েশ্চেন এটাই চাইছে যে কতখানি উপরে সে যাবে, ওয়াই, এই ডিস্টেন্সটা কত। তো আমরা কিভাবে বের করতে পারি খেয়াল করো, এই বেগের সাথে একটা খুব সুন্দর সম্পর্ক হচ্ছে প্রাসের গতি। তোমরা যারা প্রাস পড়ছো, এই যে সাপোজ এইভাবে প্রাস আমরা নিক্ষেপ করতাম না, অনুভূমিক দিকে একটা বেগ থাকতো সে V0, আর নিচের দিকে তাকে ফেলে দিতে চাইতো G। এবং আমরা সবসময় জানতাম যেহেতু অনুভূমিক দিকে G এর কোনো উপাংশ নাই, তাই এই V0 যত সামনেই যাক না কেন V0 উপাংশটার কোনো চেঞ্জ হবে না। সিমিলারলি এ যতই সামনে যাক না কেন, এই বরাবর বেগ যে V0 ছিল সারা জীবন অনুভূমিক উপাংশটা সেম থাকবে। সো V0 হচ্ছে অনুভূমিক দিকে যাওয়ার বেগ। তাহলে আমি ধরলাম t সময় পর, তাহলে সে ক্রস করলো x দূরত্ব, এই x হচ্ছে L0, ওকে, এটা দেওয়া আছে কোশ্চেনে, L0 সমান V0 ইনটু t। তাহলে t সমান কত পাচ্ছে, L0 ডিভাইডেড বাই V0। এখন খেয়াল করে দেখো y, আদি বেগ যে V0 পুরোটাই কিন্তু হরাইজন্টাল, y অক্ষের দিকে কিন্তু তার কোনো উপাংশ নাই। তাহলে আমরা লিখতে পারি কি, y ইকুয়াল টু ut, u হচ্ছে 0 প্লাস হাফ a t স্কয়ার। এই ত্বরণ আসবে কোথা থেকে, এই বলের কারণে। ওইখানে যেমন গ্র্যাভিটির থেকে ফেলে দিত, এখানে এই যে তড়িৎ প্রাবল্য তাকে টান দিয়ে তুলতেছে। সো F ইকুয়াল টু ma আমরা জানি, আর তড়িৎ বলের ক্ষেত্রে সেটা হচ্ছে প্রাবল্য ইনটু চার্জ, ওকে। তাহলে ত্বরণটা আমরা পেয়ে গেলাম eq ডিভাইডেড বাই m। এটা এখানে বসাই দিলে আমরা পাচ্ছি y ইকুয়াল টু হাফ a হচ্ছে eq ডিভাইডেড বাই m, ইলেকট্রনের ভর আমরা জানি, আর এই হচ্ছে t, ওকে। t হচ্ছে L0 ডিভাইডেড বাই V0 তার স্কয়ার। তাহলে এখানে m সেই যে 9.1 10 টু দি পাওয়ার মাইনাস 31 কিলোগ্রাম, V0 হচ্ছে 0.1 c, আলোর বেগ হচ্ছে 10 টু দি পাওয়ার 8 ইনটু 3 10 টু দি পাওয়ার 8। সলভ করলে আমরা y এর ভ্যালুটা বের করতে পারবো।